যদি আপনি একটি কাচের পাত্রে ৩টি লাল পিঁপড়া এবং ৩টি কালো পিঁপড়া একসঙ্গে রাখেন, তবে পাত্রটি ঝাঁকুনি না দেওয়া পর্যন্ত তারা একে অপরের সঙ্গে কোনো ঝামেলা করবে না। কিন্তু পাত্রটি ঝাঁকালেই তারা একে অপরকে মেরে ফেলা শুরু করবে। লাল পিঁপড়াগুলো ভাববে কালোরা তাদের শত্রু, আর কালো পিঁপড়াগুলো ভাববে লালরা তাদের উপর হামলা চালিয়েছে। কিন্তু আসল শত্রু কে? আসল শত্রু সেই যে পাত্রটি ঝাঁকিয়েছে। আমাদের মানুষের দুনিয়াতেও ঠিক একই ঘটনা ঘটে। মানুষ একে অপরের সঙ্গে লড়াই করে, সম্পর্ক, বন্ধুত্ব ও পরিবারগুলো ভেঙে চুরমার হয়ে যায়। কোনো খারাপ উদ্দেশ্যের কারণে নয়, বরং এমন কিছু অদৃশ্য বিষয়ের কারণে যা পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে। কারো সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর আগে আমাদের নিজেদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা উচিত। আসলে এই পাত্রটি কে ঝাঁকাচ্ছে? এমন নয় তো যে আমাদের নিজেদের ভেতরের জমে থাকা অমীমাংসিত ক্ষত, অবদমিত ছায়া বা শ্যাডো এবং লুকিয়ে থাকা হীনমন্যতা বা মানসিক গ্রন্থিগুলো এই পাত্রটি ঝাঁকাচ্ছে? কার্ল গুস্তাভ ইয়ং তার আয়ন বইটিতে একটি অত্যন্ত অর্থবোধক কথা লিখেছেন। তিনি লিখেছেন, সবচেয়ে বিপজ্জনক মানুষ তারা নয় যারা ইচ্ছে করে খারাপ কাজ করে, বরং তারা যারা নিজেরাও জানে না তারা কেন এই কাজটি করছে। এই মানুষগুলোর মুখাবয়ব হয়তো অত্যন্ত শান্ত, আধ্যাত্মিক বা দয়ালু হতে পারে, কিন্তু এই মুখোশের নিচে লুকিয়ে থাকে তীব্র ক্ষোভ, ভয় বা প্রত্যাখ্যাত হওয়ার অনুভূতি, এবং তারা সবসময় একজন বলির পাঠা বা ভিকটিম খোঁজে। এই ভিডিওতে আমরা কার্ল ইয়ংয়ের দৃষ্টিতে 4 ধরনের বিপজ্জনক ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। এই মানুষগুলোর হয়তো কোনো খারাপ উদ্দেশ্য নেই, এমনকি তারা আমাদের জীবনের সবচেয়ে কাছের মানুষও হতে পারে, কিন্তু যেহেতু তারা সচেতন নয়, তাই তারা অজান্তেই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করে বসতে পারে। এই ভিডিওটি দেখার পর আপনি নিজেকে বা অন্য কাউকে আর আগের নজরে দেখতে পারবেন না। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন সাকসেস চ্যানেল, সঙ্গে রয়েছি আমি আবু মারজান। প্রথম ধরনের মানুষ প্রজেকশন বা নিজের দোষ অন্যের ওপর চাপানো মানুষ। কল্পনা করুন আপনি এমন একজনের সঙ্গে বসবাস করছেন যিনি তার সমস্ত নেতিবাচক অনুভূতির জন্য আপনাকে দায়ী করেন। তিনি এমন পরিস্থিতি তৈরি করেন যাতে আপনার মনে হয় সবসময় সব ভুলই আপনার। এখানে আপনি একজন প্রজেক্টরের মুখোমুখি হয়েছেন, এমন একজন মানুষ যিনি তার জীবনের অমীমাংসিত ক্ষত, অবদমিত আবেগ এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের চাপ সামলাতে পারছেন না। মানসিকভাবে টিকে থাকার জন্য তিনি সেই সব কিছুর দায় আপনার কাঁধে চাপিয়ে দিচ্ছেন। অর্থাৎ সহজ কথায় তিনি নিজের ভুলের জন্য আপনাকে শাস্তি দিচ্ছেন। উদাহরণস্বরূপ, ধরুন আপনার জীবনসঙ্গী কর্মক্ষেত্র থেকে বাসায় ফিরলেন, তার মেজাজ কিছুটা বিগড়ে আছে, কিন্তু আজ আমার দিনটি খারাপ গেছে একথা স্বীকার করার পরিবর্তে তিনি আপনার উপর চড়াও হলেন। ঘর সবসময় আগোছালো থাকে কেন? তুমি কখনোই আমার কথা শোনো না। আমার মনে হয় তোমার কাছে আমার কোনো দাম নেই, ইত্যাদি ইত্যাদি। অথচ আপনি কিন্তু কিছুই করেননি। যেহেতু তিনি সারাদিনের মানসিক চাপ ও ক্ষোভের মুখোমুখি হতে পারেননি, তাই এই সমস্ত চাপ অন্য কারো ঘাড়ে চাপিয়ে দেওয়াটাই তার কাছে সহজ মনে হয়েছে। কারণ তিনি যদি স্বীকার করেন যে সমস্যাটি তার নিজের, তবে তাকে তার অবচেতন মনের পুরনো ক্ষতগুলোর মুখোমুখি হতে হবে, যেমন নিজের অক্ষমতার অনুভূতি, প্রত্যাখ্যানের ভয় বা অতীতের অবদমিত ক্ষোভ। তিনি আপনাকে দোষী সাব্যস্ত করেন কারণ তার নিজের ভেতরের কষ্টটা অনেক বেশি এবং তিনি নিজের মুখোমুখি হতে চান না। যারা প্রজেকশন বা অবদমন করে তাদের উদ্দেশ্যে ইয়ংয়ের সেই বিখ্যাত উক্তিটি হলো, যতক্ষণ না আপনি আপনার অবচেতন মনকে সচেতন করবেন, এটি আপনার জীবনকে চালিত করবে এবং আপনি একে আপনার ভাগ্য বলবেন। ইয়ং তার কালেকটিভ আনকনশাস বইতে প্রজেকশনকে এক ধরনের মানসিক অন্ধত্ব হিসেবে অভিহিত করেছেন। এর মানে হলো, যে ব্যক্তি আপনার উপর নিজের দোষ চাপাচ্ছে আসলে আপনার সঙ্গে তার কোনো শত্রুতা নেই, বরং সে তার নিজের ভেতরের একটি হারিয়ে যাওয়া বা অন্ধকার অংশকে আপনার উপর আরোপ করে আপনার সঙ্গে লড়াই করছে। এরা সাধারণত নিজেদের ভুক্তভোগী বা ভিকটিম হিসেবে দেখায় এবং এদের জীবনের সব ভুলের জন্য সবসময় অন্য কেউ দায়ী থাকে। সে যদি দুঃখ পায় তবে বলবে, তুমি আমাকে হতাশ করেছ। সে যদি রেগে যায় তবে বলবে, তুমি আমাকে উস্কে দিয়েছ। আর যদি সে হীনমন্যতায় ভোগে তবে বলবে, তুমি এর কারণ। এখানে মূল প্রশ্ন হলো, এই ধরনের মানুষের সামনে আপনার কি করা উচিত? প্রথমত আপনাকে জানতে হবে যে প্রজেকশন হলো মনের একটি আত্মরক্ষা করার কৌশল। এটি একটি স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া যা মন
নিজের ভেতরের কষ্ট থেকে বাঁচতে ব্যবহার করে। অর্থাৎ কেউ যখন অলসতা, হিংসা বা লজ্জার মতো নেতিবাচক অনুভূতির মুখোমুখি হতে পারে না, তখন অবচেতনভাবেই সে তা অন্যের দিকে ছুড়ে দেয়। তবে এর সমাধান হলো, প্রথম পদক্ষেপে যতক্ষণ না সে নিজে সত্যটা দেখতে চাইছে ততক্ষণ আপনি তার জন্য কিছুই করতে পারবেন না। পরবর্তী পদক্ষেপে ইয়ং পরামর্শ দেন যে এই মানসিক খেলা থেকে নিজেকে বাঁচানোর একমাত্র উপায় হলো সচেতনতা, অর্থাৎ তার এই পুনরাবৃত্তিমূলক আচরণের ধরনগুলো চিনে নেওয়া, যাতে এ ধরনের পরিস্থিতিতে পড়লে নিজেকে অপরাধী না ভেবে আপনি নিজের মানসিক শান্তি রক্ষা করতে পারেন। 2. অবদমিত ছায়াসম্পন্ন মানুষ। এবার আসা যাক দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, যাদের শ্যাডো বা মনের অন্ধকার দিকটি অবদমিত। এই মানুষগুলো সবসময় ভীষণ শান্ত দেখায়। তারা দেখতে বেশ আত্মবিশ্বাসী, ভদ্র এবং মার্জিত। কিন্তু এই শান্ত অবয়বের পেছনে রয়েছে একটি সুপ্ত শক্তি, এমন এক শক্তি যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। কারণ তাদের কাছে যা কিছু খারাপ, কুৎসিত বা বিপজ্জনক মনে হয়েছে সেগুলোকে তারা কেবল দমন করে রেখেছে। সেগুলোকে তারা বোঝেও নি, মেনেও নেয়নি। মনের এই অন্ধকার ও অবদমিত অংশকে ইয়ং বলতেন শ্যাডো বা ছায়া। তিনি আয়ন বইটিতে লিখেছেন, ছায়া হলো মানুষের ভেতরের সেই সমস্ত বিষয় যা সে নিজের মধ্যে দেখতে চায় না, কিন্তু কোনো না কোনো উপায় সেগুলো ঠিকই প্রকাশ পেয়ে যায়। যে ক্ষোভ আপনি স্বীকার করতে চান না, যে হিংসার পক্ষে আপনি যুক্তি দেখান, কিংবা যে যৌন আকাঙ্ক্ষাকে আপনি দমন করে রাখেন, এগুলো উধাও হয়ে যায় না, বরং আরও শক্তিশালী হয় এবং এগুলোই একসময় শ্যাডোতে পরিণত হয়। এই ছায়া সম্পর্কে যদি মানুষ সচেতন না হয়, তবে তা নিজের এবং অন্যদের জন্য বিপদ ডেকে আনে। কার্ল ইয়ং বলেন, এই আচরণ আপনি সেই সব মানুষের মধ্যে দেখতে পাবেন যারা একটি অতি সাধারণ কথায় বিস্ফোরিত হয়, ছোটখাটো বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায়। তারা বছরের পর বছর ক্ষোভ জমিয়ে রাখে কিংবা জেদ এবং পরোক্ষ ক্ষতিকারক আচরণের মাধ্যমে সম্পর্ক নষ্ট করে। এখান থেকেই আমরা পরবর্তী অদ্ভুত ও আকর্ষণীয় ব্যক্তিত্বের দিকে এগিয়ে যাব। 3 নম্বর মানুষ, নৈতিকতার দোহাই দিয়ে নিয়ন্ত্রণকারী মানুষ। এ ধরনের মানুষের অবস্থা আগেরটির চেয়েও এক ধাপ বেশি মারাত্মক, কারণ সে কেবল নিজের আকাঙ্ক্ষাকেই দমন করেনি, বরং আপনার সাধারণ ইচ্ছেগুলো পূরণের জন্যও আপনাকে দোষী সাব্যস্ত করে ও দমিয়ে রাখে। বাইরে থেকে এদের অত্যন্ত নৈতিক মনে হয়, কিন্তু এই মুখোশের আড়ালে তারা নিজেকে এবং অন্য সবাইকে লজ্জা ও অপরাধ বোধের এক কারাগারে বন্দী করে রাখে। ইয়ং তার আয়ন বইটিতে লিখেছেন, যদি নৈতিকতা ভেতরের থেকে না এসে কেবল একটি মুখোশ হয়, তবে তা মানসিক অবদমনের সবচেয়ে বিষাক্ত রূপ নিতে পারে। আপনি হয়তো এই ধরনের মানুষ দেখেছেন যারা সবসময় অন্যদের বিচার করে, কিন্তু কখনোই আয়নাটি নিজের দিকে ধরে না। সে নিজেকে নৈতিকতার মাপকাঠি মনে করে কেবল নিজের শ্রেষ্ঠত্বের অনুভূতি বজায় রাখার জন্যে। নৈতিক নিয়ন্ত্রণকারী ব্যক্তি অন্যদের পাপী, বিপদগামী বা অনৈতিক হিসেবে দেখে, যাতে তাকে নিজের আকাঙ্ক্ষা, লালসা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের মুখোমুখি হতে না হয়। তবে এই বিষয়ের সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো, সে সত্যিই মনে করে যে সে খুব ভালো কাজ করছে। সে ভাবে সে আপনাকে উদ্ধার করছে, আপনাকে সংশোধন করছে, আর এ কারণেই তার প্রভাব সবচেয়ে বেশি বিষাক্ত হয়। কারণ এই ভালো উদ্দেশ্যের পেছনে লুকিয়ে থাকতে পারে ক্ষমতার লোভ এবং একটি ভণ্ড আধ্যাত্মিকতা। সে নিজেকে আলোর প্রতিনিধি মনে করে, অথচ নিজেই অন্ধকারে হারিয়ে গেছে। সে নিজের পবিত্রতার বিভ্রম ধরে রাখার জন্য মন্দের দায় অন্যের ওপর চাপায়, আর এটাই তাকে অন্ধ ও বিপজ্জনক করে তোলে। ইয়ং বলতেন, যেখানেই কেউ প্রয়োজনের চেয়ে বেশি ধার্মিকতা ও নৈতিকতা দেখায়, সেখানে সাধারণত শুভ কিছু থাকে না। এই ধরনের মানুষের সঙ্গে থাকা আপনার মনে নিজের প্রতি সন্দেহ তৈরি করবে। আপনি অনবরত অপরাধ বোধে ভুগবেন। এই আচরণ পরিবারে এবং কড়া শাসন ও অন্ধ আনুগত্যের পরিবেশে খুব বেশি দেখা যায়। তবে গল্প এখানেই শেষ নয়, কারণ এবার আমরা আলোচনা করব সবচেয়ে অস্থির ও ভারসাম্যহীন ব্যক্তিকে নিয়ে। 4. মানসিক কমপ্লেক্সে আক্রান্ত মানুষ। আপনার কি কখনো এমন কারো সঙ্গে সম্পর্ক ছিল যে একদিন আপনাকে পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ মনে করে, আর পরের দিনই হঠাৎ পুরোপুরি শীতল ও অচেনা হয়ে যায়? এক মুহূর্তে আপনাকে বুকে জড়িয়ে নেয়, তো অন্য মুহূর্তেই দূরে ঠেলে দেয়। একদিন আপনার সাধারণ রসিকতা তার কাছে মজার মনে হয়, আর অন্যদিন সেটাকেই সে অপমান হিসেবে ধরে নেয়। এদের সঙ্গে থাকা মানে যেন একটি ল্যান্ড মাইনের ওপর দিয়ে হাঁটা, সবসময় এই ভয়ে থাকা যে কখন এটি বিস্ফোরিত হবে। এটাই হলো একজন কমপ্লেক্স বা মানসিক গ্রন্থিতে আক্রান্ত মানুষের সঙ্গে থাকার অভিজ্ঞতা। এমন একজন মানুষ যার মন অতীতের পুরনো ক্ষত দ্বারা অবশ অবদমিত হয়ে আছে, অথচ সে নিজেই তা জানে না।
কার্ল ইয়ুং বলতেন, কমপ্লেক্স বা মানসিক গ্রন্থি হলো আমাদের মনের সেই সমস্ত ক্ষতবিক্ষত অংশ যা কষ্ট, অবহেলা ও অপমান থেকে তৈরি হয়েছে। এর মানে হলো মাঝে মাঝে আপনার মনে হতে পারে যে সে আপনার কথার প্রতিক্রিয়া দেখাচ্ছে, কিন্তু আসলে সে আপনার কথার নয়, বরং তার অবচেতন মনের কোনো পুরনো স্মৃতি, কোনো অপূর্ণ ক্ষত বা ভুলে যাওয়া কষ্টের প্রতিক্রিয়া দেখাচ্ছে, যার খেসারত এখন আপনাকে দিতে হচ্ছে। ধরুন আপনি কারোর সঙ্গে সম্পর্কে আছেন, আপনার জন্মদিনে সে আপনাকে দারুণ একটা সারপ্রাইজ দিল এবং বলল, তুমিই একমাত্র মানুষ যে আমাকে সত্যিই বোঝো। কিন্তু মাত্র কয়েকদিন পর আপনি একটি মেসেজের উত্তর দিতে দেরি করায় সে হঠাৎ লিখে বসলো, সব ছেলেই বা সব মেয়েই এরকম, তোমাদের কাউকে বিশ্বাস করা যায় না। আপনি তখন বিভ্রান্ত হয়ে পড়েন, বুঝতে পারেন না কি হলো। বাস্তব সত্য হলো সে আপনাকে দেখছে না, সে লড়াই করছে তার নিজের অতীতের একটি তিক্ত স্মৃতির সঙ্গে। সমস্যা হলো এই কমপ্লেক্সে আক্রান্ত মানুষটি জানেই না যে সে তার পুরনো ক্ষত দ্বারা চালিত হচ্ছে। সে ভাবে সে খুব যৌক্তিক আচরণ করছে, কিন্তু আসলে সে একটি পুরনো কষ্টকে বারবার নতুন করে খুঁচিয়ে তুলছে। কার্ল ইয়ুং বলেন, এই ধরনের সম্পর্ক কেবল বিষাক্ত বা টক্সিকই হয় না, এটি এক ধরনের আসক্তি বা অ্যাডিকশনও তৈরি করে। কারণ এর মধ্যে কিছু সত্যিকারের সুন্দর মুহূর্তও থাকে যা আপনাকে ভাবায়, না সে তো সবসময় এমন নয়, মাঝে মধ্যে তো সে সত্যিই অসাধারণ। কিন্তু এরপর আপনি আবারও তার আবেগের ঝড়ের মাঝে আটকে পড়েন এবং আস্তে আস্তে সম্পর্কের শান্তি বজায় রাখার জন্য নিজেকে বদলাতে শুরু করেন। আপনি চুপ হয়ে যান, সাবধানে চলেন, নিজের ইচ্ছাগুলোকে সেন্সর করেন, শুধুমাত্র যেন ঝড়টি আবার শুরু না হয়। বন্ধুরা, ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবশেষে মনে রাখবেন, এই 4 ধরনের লক্ষণ যে শুধু অন্যদের ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, এগুলো হয়তো আমাদের নিজেদের মধ্যেও থাকতে পারে। আমাদের সবারই একটা শ্যাডো বা অন্ধকার দিক রয়েছে। আমরাও কখনো কখনো অন্যের উপর দোষ চাপাই, হয়তো আমাদের নিজেদেরও কিছু মানসিক গ্রন্থি রয়েছে। তফাৎ শুধু একটাই, কার নিজের ভেতরে তাকানোর সাহস আছে আর কে নিজের ভেতরের বোঝা অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এবার আপনার পালা। আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানান, এই 4 ধরনের ব্যক্তিদের মধ্যে কার সঙ্গে আপনার মেলামেশার অভিজ্ঞতা হয়েছে, এবং এই সাহসটুকুও দেখান, বলুন এর মধ্যে কোন লক্ষণটি আপনি নিজের ভেতরেও দেখতে পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। মনে রাখবেন, আপনি আপনার অবচেতন মনের ওপর যত বেশি সচেতনতার আলো ফেলবেন, এটি আপনাকে তত কম নিয়ন্ত্রণ করতে পারবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।